দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান। শর্ট ফিল্মের নামে মাওশির কর্মকর্তাদের গুণগানের পেছনেই ৩০ লাখ গায়েব। ঢাকায় ৪০৮ গডফাদারের নিয়ন্ত্রণে মাদকের সাম্রাজ্য। বাড়ির উঠানে বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবক। দেশের অর্ধেক হাসপাতাল আগুন ঝুঁকিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানে প্রথমবার যুক্ত হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের বিষয়টি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার দেওয়া স্বাধীনতার ঘোষণা ঠাঁই পাবে সংবিধানে। বিপরীতে বাদ যাচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, তার ৭ই মার্চের ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা। থাকছে না তার প্রতিকৃতি টানানোর বাধ্যবাধকতাও। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে আরও বলা হয়, একই সঙ্গে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। আর সাংবিধানিক স্বীকৃতি পেতে যাচ্ছে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের অবদান। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক ঘিরেই সামনে আসছে এই প্রস্তাবনাগুলো। ২০ মিনিটের একটি ডকু ফিল্ম নির্মাণের কথা বলে কর্মকর্তাদের গুণগানের পেছনেই সরকারি ৩০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সরকারি কর্মকর্তাদের গুণকীর্তনের এই ভিডিও বানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। জানা যায়, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন শীর্ষক ভিডিও নির্মাণের জন্য সরকার ফিল্মসকে ৩০ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়, যেখানে বলা হয় ফজলুর রহমান বাবু, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ইয়াশ রোহানদের মতো শিল্পীরা অভিনয় করবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, তারা কেউই ডকু ফিল্মটিতে অভিনয় করেননি, বরং নামকাওয়াস্তে কয়েকজন অচেনা মুখ দিয়ে মূল দৃশ্য ধারণ আর বাকি পুরোটা সময় জুড়ে মাওশির ৭ পরিচালকের দীর্ঘ সাক্ষাৎকার দিয়েই তৈরি করা হয় ৩০ লাখ টাকার বাজেটের এই ডকু ফিল্মটি। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। কয়েকশো মাদকের স্পট রয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ৮টি ক্রাইম জোনে। মাদক মাফিয়াদের অধীনে সহস্রাধিক খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে মাদক বিক্রি করছে। সাম্প্রতিক বিশেষ অভিযানেও এদের বেশিরভাগ গ্রেপ্তার হয়নি। তাদের ছত্রছায়ায় ঢাকা মহানগর পুলিশের ৫০ থানা এলাকায় বিক্রি হচ্ছে সব ধরনের মাদক। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি হোম সার্ভিস, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, অনলাইন মার্কেটপ্লেস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি হচ্ছে মাদক। আর এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে ৪ শতাধিক মাদক গডফাদার। তাদের মধ্যে ৪০৮ জনের লাগাম টানতে তালিকা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। প্রতিবেদনে বলা হয়, সিআইডির তালিকা অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে বেশি মাদক গডফাদার রয়েছে, যাদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। এর মধ্যে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বুনিয়া সোহেল, গলাকাটা মনু, আনোয়ার হোসেন কালু, পিচ্চি রাজা, জাবেদ ওরফে টিপু, চুয়া সেলিম, জানে আলম ওরফে চোর জানু। এছাড়া রায়ের বাজারের চাপাই আরিফ, কৃষি মার্কেট ক্যাম্পের সারফু আরমান, আদাবরের শ্যামলী হাউজিংয়ের সিডি স্বপন, হাজারিবাগের সুমন, কামরাঙ্গীরচরের মনসুরাবাগের আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার মোহাম্মদ মনির হোসেন, চকবাজারের লিটন বংশালের হীরা মিয়া, ডেমরায় পিচ্চি হৃদয়, যাত্রাবাড়িতে ইয়াসিন আহমেদ সাকিব, শ্যামপুরে দিনার কাজল, ওয়ারিতে লাবনী আক্তার, কদমতলিতে জুলহাস, মুগদাতে আনোয়ার হোসেন মিলাত, পল্টনে আলী আজম, মতিঝিলে শুকুর আলী, খিলগাঁওয়ে খালেদ মিয়া, শাহজাহানপুরে হারিস মিয়া, রামপুরা সোহেল, ভাসানটেকে রূপচান খান, ভাটারায় রুবেল মিয়া, খিলক্ষেতে পারভিন আক্তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিআইডি সূত্র বলছে, তালিকাভুক্ত এই শীর্ষ মাদক মাফিয়ারা মূলত পর্দার আড়ালে থেকে শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মরণ নেশা ইয়াবার পাশাপাশি হেরোইন, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তাদের বেশিরভাগ এখন কোটিপতি। তারেক আহমেদ,
এশিয়া পোস্ট। সীমান্তে রাতে হঠাৎ গুলির শব্দ, আর সেই গুলিতেই নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ রুবেল মিয়া নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরিবারের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আহত হয়েছেন তিনি। সোমবার রাত 11টার দিকে ঘটনাটি ঘটে। গুলিটি রুবেলের বুকের বাঁ পাশের নিচে লেগেছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া সীমান্ত এলাকায়। গুলিবিদ্ধ রুবেল মিয়া একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজন। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি নিরূপণে প্রতি বছর বহুতল ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সর্বশেষ 2025 সালে 1053টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এর মধ্যে 508টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে আগুনের ঝুঁকিতে। তবে পরিসংখ্যান প্রতিবেদনে প্রকাশ করা হয়নি ঝুঁকিপূর্ণ হাসপাতালের নামের তালিকা। তবে খোঁজ নিয়ে জানা গেছে এ তালিকায় রয়েছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক ক্লিনিকের পাশাপাশি দেশের নামকরা ও বড় হাসপাতালগুলোও, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোর ভবন সাধারণ ভবনের মতোই। রোগী, আগুন বা গ্যাসের সুরক্ষার কথা ভেবে এগুলো তৈরি করা হয়নি। ফায়ার সার্ভিসের নোটিশ ও জরিমানায়ও কাটেনি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, অধিদপ্তর থেকে হাসপাতালগুলো প্রতি বছর পরিদর্শন শেষে কর্তৃপক্ষকে ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। নিয়মিত নোটিশ পাঠানো হয়, জরিমানা করা হয়। এরপরও হাসপাতালগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দায়িত্বশীল কর্তৃপক্ষের আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।